স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহবিদিশা। গণতন্ত্রের কথা বললেও চর্চা হয় না গণতন্ত্রের, যার রাজনীতির বড় সমস্যা। ঐক্যর কথা বললেও হচ্ছে না অনৈক্য, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশে বিভিন্ন সময় গণতন্ত্রকে হত্যার চেষ্টা হয়েছে। গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলো তৈরি হয়নি। এছাড়া রাজনৈতিক দলগুলো পরস্পরের সাথে বিরোধে লিপ্ত হওয়ায় অনৈক্য তৈরি হয়েছে। বিএনপি মহাসচিব আরও জানান, অর্থ লুটপাট করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে আওয়ামী লীগ। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমরা গণতন্ত্রকে চর্চা করি না। এখানে পর 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 গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। তিনটি নির্বাচনে অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে যারা তাণ্ডব চালিয়েছেন তাদের নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সকালে নাটোরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাজার সিন্ডিকেট আওয়ামী লীগের কাছ থেকে হাত বদল হয়েছে, দ্রব্যমূল্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। জামায়াতের আমির আরও বলেন, বর্তমান সরকারের উচিত অতি জরুরি সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন দেয়া। জনগণ যার উপর আস্থা রাখতে পারবেন তাদের উপরই দেশের দায়িত্বটা দিলে দেশের মানুষকে সম্মান করা হবে বলেও মত তার। কেউ কেউ বলেন আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা। নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে। অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন? সাধারণ শিক্ষার্থী সহ সব ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এর আগে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ দিতে উপাচার্যকে 72 ঘণ্টা সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শুক্রবার সকালে IBA এর BBA প্রোগ্রামের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। এবারে BBA ভর্তি পরীক্ষায় 10,278 জন শিক্ষার্থী অংশ নেয়। এর বিপরীতে সিট রয়েছে 120টি। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। পরীক্ষার্থীদের বিভিন্ন বিষয় খোঁজ নেন তিনি। পরে গণমাধ্যমকে তিনি জানান, ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে, সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এখন যেন মৃত্যু ফাঁদ। যানবাহনের বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা এবং আইন অমান্য করার প্রবণতার কারণে এই মহাসড়কে দুর্ঘটনার লাগাম টানা যাচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই সাথে সম্প্রতি যুক্ত হয়েছে ঘন কুয়াশা। এসব কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে হাসরা হাইওয়ে থানায় রাখা দুমড়ে মুচড়ে যাওয়া যানবাহনগুলো গত কয়েকদিনের দুর্ঘটনার চিত্র। পরিসংখ্যান বলছে 2020 সালে এক্সপ্রেসওয়ে চালুর পর থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত মুন্সিগঞ্জ প্রান্তে 987টি দুর্ঘটনায় প্রাণ গেছে 142 জনের। শুধু গেল 2 সপ্তাহে ওই মহাসড়কের মুন্সিগঞ্জ প্রান্তে 15টি দুর্ঘটনায় 12 জনের প্রাণহানি হয়েছে। এতে প্রশ্ন উঠেছে আধুনিক এই সড়কে যাত্রীদের জীবনের নিরাপত্তা নিয়ে। মিনি বাস ওরা পোলাবান্ধা গাড়ি ছেড়ে দেয় আল্লাহর নামে, সবাই সিঙ্গেল দিয়ে ওরা শুনে না, লাইসেন্সও নাই। ট্রাফিক রুলসটা এটা আরো কড়াকড়ি করতে হবে। গাড়ি ওভারটেক করার জন্য কুয়াশা আছে, রাস্তায় কুয়াশা, যদি গাড়ি টোটো স্লো চালায় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা কম। অদক্ষতা, অতিরিক্ত গতি ও চালকদের প্রতিযোগিতার মনোভাব দুর্ঘটনার মূল কারণ বলে মনে করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। চালকদের একটা প্রতিযোগিতার মনোভাব থাকে, ওভার স্পিড, ট্রাফিক আইন না মানা, যান্ত্রিক ত্রুটিপূর্ণ গাড়ি বের হওয়া, এই কারণেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাগুলো বেশি ঘটে থাকে। এছাড়া ঘন কুয়াশার কারণে সম্প্রতি দুর্ঘটনা বেড়েছে বলে মনে করছে হাইওয়ে পুলিশ। মূলত কিন্তু এই ঘন কুয়াশা এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে। রাতের বেলা আমরা কোনো গাড়ি থামিয়ে বা চেক করবো, এরকম কোনো জায়গা বা এরকম কোনো আলো বা এরকম কোনো স্পেস যদি থাকতো তাহলে আমরা হয়তো সেই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। মহাসড়কটিতে দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগের মাধ্যমে দুর্ঘটনা কমে আসবে, এমনটাই প্রত্যাশা যাত্রীদের।
ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানী বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কার পার্কিংয়ের জায়গা এবং ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট বসিয়ে চলছে রমরমা বাণিজ্য। নির্ধারিত স্থানে গাড়ি রাখতে না পারা এবং ফুটপাত দখল করায় চলাচলে চরম ভোগান্তি পথচারী এবং যাত্রীদের। ছোট বড় ৩ শতাধিক দোকান থেকে প্রতিদিন লাখ টাকার বেশি চাঁদা তোলার অভিযোগ রয়েছে। রেলওয়ে পুলিশের দাবি, উচ্ছেদের কিছু সময় পর আবারও দোকান নিয়ে বসে যায় হকাররা। এটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের জায়গা। এই স্থানটি যাত্রী চলাচল এবং গাড়ি পার্কিংয়ের জন্য বরাদ্দ, কিন্তু এর সিংহভাগই দখল করে গড়ে উঠেছে ছোট বড় ৩ শতাধিক অবৈধ দোকান। দায়িত্বে থাকা রেলের সিআরবি এবং রেলওয়ে পুলিশের সামনে দিনের পর দিন চলছে এমন ব্যবসা, যদিও ডিবিসি নিউজের ক্যামেরা দেখে তৎপর হয়ে ওঠেন তারা। ফুটওভার ব্রিজের নিচে এবং আশপাশে বসে খাবার ও চায়ের দোকান, আর ভ্যান গাড়িতে কাপড় ও জুতার দোকান। কিছু করি না, এই কারণে আমরা স্টুডেন্ট মানুষ, আমরা এখানে ব্যবসা করে খাইতে আসছি। কিছু করার নাই, আমরা কাজ কাম পাইতেছি না, তো কি করব? আমরা কি করব? আমাদের বড়রা খরচ চালাবে কেরা? বাবা মা তো ততটা পারে না। পাশেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে প্রতিদিন হাজারো যাত্রীর আনাগোনা। দখল বাণিজ্যের কারণে ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা। রাস্তা চলাচলের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত এটা ভোগান্তির মধ্যে পড়তে হয়। একটা জাপটা আছে, ও রাস্তা মাপ আছে, ওই দিক দিয়ে গিয়ে লোগা এখন সাধারণ পাবলিক ভুক্তভোগী। এত সরু রাস্তা, রাস্তার পাশে বাজার, এটা আসলে এই এলাকার মানুষের প্রচন্ড দুর্ভোগের মধ্যে আছে। দখল থেকে রেহাই পায়নি ছোট ফুটপাতও। এটা আমরা মন্দ হিসাবে দেখি, এটা ভালো হিসাবে দেখি না। যাতায়াত মানুষের চলাফেরা অসুবিধা করে বসে, এটা আমাদের সমস্যাই। পুলিশ 2 দিন পর পর বাজার উঠাই দিতেছে, আবার বসতেছে। এখন কে বা কারা উঠাচ্ছে, কারা বসাচ্ছে, এটা আদৌ কিন্তু কেউ বলতে পারে না। ছোট রাস্তা, তার কারণে আবার বাজারও বসে, অনেক ঝামেলা হয়ে যায় যাইতে। অবৈধ এসব দোকানপাট থেকে রেলওয়ে সংশ্লিষ্টরা প্রতিদিন চাঁদা তুলে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে চাননি কেউই। এটা আমি আসছি নতুন আইসাই, আজকে অভিযান শুরু করছি। এখানে পুরো ভর্তি ছিল, একটা সব পরিষ্কার করতেছি আমরা, ঠিক আছে? এখানে কোনো দোকানপাট থাকবে না, যে গাড়ি পার্কিং থাকবে, এর বাইরে কোনো কথা হবে না। গণ অভ্যুত্থানের পর এমন পরিস্থিতি দেখতে চান না নাগরিকরা। সংশ্লিষ্টদের নজরদারি ও পদক্ষেপের দাবি তাদের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে মিনিকেট ও নাজিরশাহীর চালের দাম। অন্যান্য চালের দামও ঊর্ধ্বমুখী। বাড়তি ব্রয়লার এবং সোনালী মুরগির দর কেজিতে বেড়েছে 10 থেকে 25 টাকা পর্যন্ত। এছাড়া লিটারে 8 টাকা বাড়ানো হলেও বাজারে মিলছে না 1 এবং আধা লিটারের বোতলজাত সয়াবিন তেল। ভরা মৌসুমেও প্রায় 15 দিন যাবৎ ঊর্ধ্বমুখী রাজধানীর চালের বাজার। মিনিকেটের কেজি ঠেকেছে 78 থেকে 80 টাকা, আর নাজিরশাইল বিক্রি হচ্ছে 75 থেকে 85 টাকায়। গত সপ্তাহে নিয়েছি মিনিকেট যেটা 3600 টাকা, কালকে নিয়েছি ওইটা আমি 4000 টাকা। 15 দিন আগে আপনার 25 কেজির বস্তা 1750 টাকা, আজকে 1980 টাকা চাইতেছে। এছাড়া কেজিতে 1 টাকা বেড়ে পাইজাম 60 টাকা, আটাশ 58 থেকে 60 টাকা এবং স্বর্ণা চালের দাম এখন 52 থেকে 55 টাকা কেজি। আর আটাশ আছে আপনার কমের মধ্যে 55-56 কিনা, ওগুলো আপনার 58, আর যেগুলো আপনার 57-58 ওগুলো মানে 60। গত এক সপ্তাহে প্রতি কেজি চালে বাড়ছে 6 টাকা, আর যদি গত 15 দিনকে হিসাব করে প্রতি কেজি চালে বাড়ছে 10 টাকা করে। আরও বেড়েছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা কেজি, আর 20 থেকে 25 টাকা বেড়ে সোনালী মুরগির কেজি 340 থেকে 350 টাকা। মুরগির বাজারে আপনি বর্তমানে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটা একটু বেশি। সব কিছু মিলে আপনি ব্রয়লার মুরগিটা আপনার কেজিতে 10 টাকা 15 টাকা বাড়ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লিটারে 8 টাকা বাড়লেও এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। 1 লিটার এবং আধা লিটারের বোতলের সরবরাহ একেবারেই কম, তবে মিলছে 2 ও 5 লিটারের বোতল। ছোট তেলটা একটু সংকট, এখনো সংকট। ছোট তেলটা 1 লিটার 1/2 লিটার, যারা মেসে থাকে বেচানা তারা তো 1/2 লিটার 1 লিটার নিয়ে থাকে। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে আরও কঠোর পদক্ষেপ চান ক্রেতারা। আমাদের মধ্যবিত্ত যারা, তারাই হিমশিম খাই কিনতে অনেকদিন আগে থেকে। প্রত্যেকটা জিনিসের দাম এখন পর্যন্ত বেশি, এই জিনিসটা মনিটরিং করা দরকার। কিছুটা স্বস্তি মিলছে মাছ এবং সবজির বাজারে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। পৌষের শীতের দাপটে কাবু সারা দেশ। রংপুর বিভাগ সহ 13 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশায় ঢাকা পড়েছে দেশের বেশিরভাগ অঞ্চল। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে 8.3 ডিগ্রিতে। কষ্ট বেড়েছে শ্রমজীবী এবং ছিন্নমূল মানুষের। আবহাওয়া অফিস জানিয়েছে 3 থেকে 4 দিন থাকবে এই পরিস্থিতি। সূর্যের দেখা মিলবে না অধিকাংশ অঞ্চলে। মেঘাচ্ছন্ন আকাশ, সাথে হিমেল হাওয়া।
ঘন কুয়াশার চাদরে ঢাকা পথঘাট। দুদিন ধরে সূর্যের দেখা নেই অনেক জেলায়। পৌষের দ্বিতীয়ার্ধে শীতের তীব্রতা বেড়েছে সারা দেশে। মৃদু শৈত্যপ্রবাহের কবলে রংপুর বিভাগ এবং রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ ও কুষ্টিয়া জেলা। শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। হিমেল বাতাস বাড়িয়েছে শীতের দাপট। খড়কুটোর আগুনে শীত নিবারণের চেষ্টায় অনেকে। খুব শীত, কুয়াশা, তারপরে আমাদেরকে কষ্ট করে বালু তুলতে হয়। শীতের জন্য হাত পা কোকড়া হয়ে যাচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় নাকাল ঠাকুরগাঁও এবং কুড়িগ্রামের জনজীবন। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতেও ঘরে থাকার উপায় নেই কৃষকের। কষ্ট হলেও চলছে ফসলের পরিচর্যা। খুব কুয়াশা, কুয়াশার জন্য আমাদের আলু বিরাট ধরার চিন্তা ভাবনা বিরাট ধরতেছি। কাগজ চোপড় নেই, মানুষের অভাব, বর্তমান কাজ কামাই খুব কম। চুয়াডাঙ্গায় কুয়াশা কম থাকলেও হিমেল হাওয়া বাড়িয়েছে শীতের অনুভূতি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.8 ডিগ্রি সেলসিয়াস। শীতে কাবু রাজধানীবাসীও। তাপমাত্রা নেমেছে 13.6 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিস বলছে শীতল আবহাওয়া থাকবে আরও 3-4 দিন। দেশের বেশিরভাগ অঞ্চলে দেখা মিলবে না সূর্যের। দিন এবং রাত মানুষ কিন্তু একই তাপমাত্রার মধ্যে যাইতে হচ্ছে এবং এর জন্য কিন্তু মানুষের মধ্যে একটা তীব্র শীতের অনুভূতি দেখা দিয়েছে এবং এই অবস্থা কিন্তু সারা দেশে কম বেশি। কুয়াশার যে ব্যাপারটা আমরা এখন পর্যন্ত যেটা দেখি সেটা আগামী কবে 7 তারিখ পর্যন্ত কম বেশি কুয়াশাটা থাকবে। এছাড়া চলতি মাসে আরও 2 থেকে 3টি শৈত্যপ্রবাহেরও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। নতুন বছরের শুরুতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর রাঙামাটি পর্যটন স্পটগুলো। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি তারা। স্থানীয়দের আচরণেও মুগ্ধ ভ্রমণকারীরা। অন্যদিকে ব্যাপক লোক সমাগম হওয়ায় ব্যবসায় লাভের আশা খাত সংশ্লিষ্টদের। কোলাহল মুক্ত প্রশান্তি খুঁজতে রাঙামাটিতে ছুটে আসছেন পর্যটকরা। মেঘ, পাহাড়, লেক, ঝর্ণার মিতালি দেখতে ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় প্রথম সারিতে থাকে রাঙামাটি। মৌসুমের শুরুতেই সরগরম জেলার পর্যটন কেন্দ্রগুলো। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরণ্যক, সাজেক সহ বিভিন্ন স্পটে এখন মানুষের উপচে পড়া ভিড়। শুক্রবার ছুটির দিনে বিপিএল এর ম্যাচ দেখতে দর্শকদের ঢল মিরপুরে। সুইমিং ফেডারেশন কমপ্লেক্সে বিপিএল টিকিটের একমাত্র বুথের সামনে দেখা যায় দর্শকদের দীর্ঘ লাইন। তবে দুপুরের আগেই সর্বনিম্ন মূল্যের টিকিট শেষ হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ভোর থেকে লাইনে দাঁড়ানো সমর্থকরা। বৃহস্পতিবার এই অস্থায়ী বুথে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। কারণ একটাই, টিকিট স্বল্পতা এবং টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শক অগ্নিসংযোগ করেছিল বাংলাদেশ সুইমিং পুল ফেডারেশনের এই অস্থায়ী বুথে। সেখানে আজকেও দেওয়া হচ্ছে টিকিট, তবে টিকিটের স্বল্পতা আজকেও কিন্তু ঘোষণা করা হয়েছে। দর্শকরা কি ভাবছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা আসলে কি প্রত্যাশা করছেন, টিকিট পাবেন কি পাবেন না, সেটা নিয়েও একটা ধোঁয়াশা দেখা দিয়েছে। আচ্ছা, আপনি কখন থেকে দাঁড়িয়ে আছেন? আমি 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো টিকিট পাচ্ছি না। আপনার কি মনে হয় টিকিট পাবেন? দেখা যাক, ইনশাল্লাহ টিকিট পেতে পারি। কোন দলকে সাপোর্ট করছেন? আজকে হচ্ছে দুর্বল রাজশাহী। আপনি কখন এসেছেন টিকিটে? আমি এসেছি সকাল 8টায়। দিনাজপুর, ঢাকা। 200 টাকার টিকিট 500 টাকা, 500 টাকার টিকিট 2300 টাকা। এখনো পর্যন্ত বিপিএল আমি দেখি নাই, আজকে ফার্স্ট। তবে টিকিট পাইলে এবারে দেখা হবে আর কি। আজকে ফার্স্ট দেখতেছি টিকিট এভাবে পাওয়া যাইতেছে, কিন্তু আগে জানতাম না এভাবে টিকিট পাওয়া যায়। তবে অনলাইনেও চেষ্টা করছি, কারণ পাওয়া যায়নি। আমি চেষ্টা করছিলাম কালকে, আর দেখি আজকে পাওয়া যায় কিনা। ব্ল্যাকে কোনো টিকিট অফার করে নাই এখনো পর্যন্ত। আমার বাড়ি হলো বরিশাল, কিন্তু আমি শুক্রবার শখের বিষয়ে খেলা দেখতে আসছি, কিন্তু হাজার হাজার টিকিট বেলাকে নিয়ে গেছে। বেলাকে 320 টাকার টিকিট এখন 800 টাকা বেচতে আছে। দুর্নীতি দেশ শেষ হয়ে গেছে নাকি? এটা কেমন দুর্নীতি হইতেছে? সাধনা 5 ঘন্টা খারাপ থাকার পর আমরা টিকিট পেয়েছি, ঠিক আছে? আমরা গাজীপুর থেকে আসছি 12 জন। আমরা সিরিয়ালে ছিলাম, তো অনেক কষ্ট হয়েছে আর কি। গ্যালারিতে দর্শক নেই, কিন্তু আমরা এখনো 7-8 লোক আছে, আমরা টিকিট পাচ্ছি না। এই জিনিসটা যদি বিসিবি সঠিকভাবে নিতে পারে, তাহলে আমার মনে হয় গ্যালারিতে পর্যাপ্ত দর্শক হবে, খেলোয়াড়রা খেলে মানে অনেকটা ভালো হবে। এই একটা সমস্যাই আসলে পড়াচ্ছে দর্শকদের, যে ব্ল্যাকে টিকিট পাওয়া যাচ্ছে, অর্থাৎ ব্ল্যাকারদের হাতে টিকিট পাওয়া যাচ্ছে, কিন্তু বুথে টিকিট নেই।
বিসিবি এই ব্যাপারে যদি উদ্যোগী হয় আগামীতে অন্তত এই ঝামেলাটা মিটে যাবে। শান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে। দর্শকের পর আন্তর্জাতিক সংবাদ নিয়ে আসবেন রঞ্জন শুভ্র। আমরা নিয়ে নিচ্ছি একটি বিরতি। বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে তিনি বাংলাদেশে আসবেন। স্থানীয় সময় শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলছে 2012 সালে হিনা রাব্বানি খাঁর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা সফরে আসবেন। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস ইসলামাবাদ সফরের আমন্ত্রণও গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেন তিনি। একই সাথে ঢাকাকে সব ধরনের সহায়তা দেওয়ার নিশ্চয়তা দেন তিনি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।